গ্রামবাসী বনবিহারী দত্ত ছিলেন অতি সজ্জন ও সৎ স্বভাবের লোক। 3 পুরুষ ধরে তাদের মাটির বাসন তৈরির ব্যবসা ছিল। বনবিহারী বাবুর বড় ছেলে অলয় ছিল খুব চালাক ও অলস প্রকৃতির, আর তার ছোট ছেলে নিলয় ছিল পরিশ্রমী আর সরল স্বভাবের। অলয় তার ছোট ভাইকে খাটিয়ে মাটির বাসন তৈরি করত আর নিজে সেগুলো হাটে বেচে মুনাফা অর্জন করত। নিলয় কিন্তু সেগুলো বুঝতো না। উফ, কি গরম আজকে। এই ভাই, বসে বসে কি দেখছিস? উঠে 1 ঘটি জল এনে দে দেখি। দাদা, আমি এই মাটির হাঁড়িটা শেষ করে নিয়ে জল দিচ্ছি। এখন উঠলে মাটির হাঁড়িটা নষ্ট হয়ে যেতে পারে। বড় আমার শিল্পী এলেন রে। করিস তো ওই দুটো মাটির হাঁড়ি করা, তার আবার কাছের তারা। আমার মতো হাটে বসে ওই গরমে জলে বিক্রি করলে বুঝতিস। মা দাদা, আমি সেটা বলিনি। এক্ষুনি তোমায় জল দিচ্ছি, আমি দাঁড়াও। তুই ঘরে বসে ওই মাটির ঘটি বাটি বানিয়েই খালাস, আমার মতো মাথার ঘাম পায়ে ফেলে বিক্রি করলে বুঝতিস। কিরে ছোট খোকা, বেলা গড়িয়ে বিকেল হতে চললো, তুই এখনো দুপুরের খাবার খেলি না? এই তো বাবা, এই ঘটিগুলো বানিয়ে নিয়ে খাবো। দাদা বলেছে ভালো করে জিনিসগুলো তৈরি করতে। সে বলুক, বড় খোকা তো সেই কখন হাট থেকে ফিরে এসে দিব্যি দুপুরে ভাত ঘুম দিচ্ছে, আর তুই সেই সকাল থেকে খেটে মরছিস। হ্যাঁ, কি করব বাবা, আমি তো আর দাদার মতো হিসেব নিকেশ বুঝি না, আর না ভালো দোকানদারি করতে পারি। আমি যেটা পারি সেটাই করছি। ভগবান সকলকে যেন তোর মতো উদার মনের বানায় রে, উদার মনের বানায়। এর কিছুদিন পরেই বনবিহারী তার ছোট ছেলে নিলয়ের বিয়ের দিন স্থির করলেন। কিছুদিনের মধ্যেই পাশের গ্রামের মেয়ে মায়া আর নিলয়ের বিয়ে হয়ে গেল। মায়া কিন্তু খুব বুদ্ধিমতী মেয়ে। বিয়ের পরেই অলয়ের বউ মধু তাকে খোঁটা দিয়ে বলল, ও বাবা, কি ব্যাপার ছোট বউ, ওই বড় মাছের টুকরোটা কার জন্য রাখছো? এটা এটা তোমার দেওরের জন্য বাড়ছি দিদি, সেই সকাল থেকে খাচ্ছে তো তাই। হ্যাঁ, শুধু তোর বড়ই তো খাটছে, আর আমার বর তো বসে বসে নাক ডাকছে। আদি খেতা, শোন, এই বাড়িতে বড় মাছের টুকরো তোর ভাসুর খায়, আর সেই খাবে। এ কেমন কথা দিদি? দাদা হাটে গিয়ে মাটির হাঁড়ি করা বিক্রি করে ঠিকই, কিন্তু তোমার দেওরটিও তো কম পরিশ্রম করে না। তার মানে কি বলতে চাইছিস তুই? আমি বলতে চাইছি, যদি তোমার দেওর মাটির জিনিসগুলো না বানাতো, তবে দাদা হাটে কি বিক্রি করতো? কি, যত বড় মুখ নয় তত বড় কথা। তোর দাদা আসলে দেখাচ্ছি তোকে হাতির বড় মাথা। আহা গিন্নি, এসব করার কি দরকার ছিল? হ্যাঁ, দাদা বৌদি সংসারে গুরুজন, তাদের মুখে কথা বলা অন্যায়। আহা, তুমি ভুল বুঝছো। আমি মুখে মুখে কথা বলিনি, কেবল বলেছি এই সংসারের জন্য তুমিও কিছু কম করো না। ধুর, কি যে বলো তুমি। আমি তো কেবল ঘরে বসে মাটির হাঁড়ি কড়া তৈরি করি, কিন্তু দাদা কঠোর পরিশ্রম করে সেসব হাটে বিক্রি করে। ব্যবসা করা কত কঠিন তা তুমি জানো? তুমি না খুব সরল গো। তুমি যদি মাটির জিনিসগুলো না বানাতে, দাদা হাটে কি বিক্রি করতো শুনি? আর অত সুন্দর সুন্দর পাত্র গড়া কি কম কথা? কিন্তু দাদা তো বলে তোর ওসব মাটির হাঁড়ি কুড়ি নিচে দেবে গড়াগড়ি। মোটেও না। দেখো, তুমি এত কষ্ট করে মাটির জিনিস বানাও, কিন্তু দাদা সামান্য মাত্র মজুরি বাদ দিয়ে সমস্তটা নিজের কাছে রাখেন। সেটা কি ঠিক? ও মা, কি বলছো তুমি গিন্নি? দাদা যে বড় হিসেব নিকেশ সব তার জানা, আমি তো বুঝি না ওসব। কেন বোঝো না শুনি? আজকে তোমার বিয়ে হয়েছে, যদি আমার কিছু কিনতে মন করে, আমি কি দাদার কাছে টাকা চাইবো? এর কিছুদিনের মধ্যেই বনবিহারী ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করলেন, আর যথারীতি
অলয় বাবার ঘর দখল করে বসলো। সে আর তার বউ মধু মিলে নিলয় আর মায়াকে খাটাতো আর ব্যবসার মুনাফা নিজেরা নিয়ে সুখে দিন কাটাতো। একদিন মায়া অলয়ের ঘরে ঢুকতে গিয়ে শুনতে পেল, কি গো, তোমায় কতদিন ধরে বলছি আমার একটা বিছে হাড়ের বড্ড স্বাদ, কবে দেবে বলো? বাকি সব দাও তো বাদ। আরে গিন্নি, আজ অবধি তোমায় কি কম গয়না দিয়েছি? নেহাত নিলয়টা বোকা গাদা বলে হিসাব দেখতে চায় না। হ্যাঁ, বোকা বলেই তো গাধার খাটনি খাটছে। যদিও সব হিসেব নিকেশ বুঝতে চাইতো, তবে আমার সোনার দুল নাক ছাবিটাও হতো না। হ্যাঁ, কিন্তু ওর বউটা বেজায় শেয়ানা, ও কিন্তু এক আনাও ছাড়বে না। আমি তো ভাবছি নিলয়কে বলে আরো বেশি বেশি করে মাটির জিনিস গড়তে বলবো, কি বলো? হ্যাঁ, যত তাড়াতাড়ি পারো বেশি পরিমাণে টাকা সরিয়ে নাও। ওর বউ যদি একবার আমাদের ফন্দি ধরে ফেলে তবে সব বোনাস হবে। হ্যাঁ, হাজার হোক, নিলয়ের মাটির জিনিস তৈরির হাতটা তো দারুণ। ওকে ছাড়া এ ব্যবসা যে অসম্ভব। কি এত বড় ষড়যন্ত্র! আমার স্বামীকে বোকা পেয়ে তাকে ঠকালো। এবার ওরা বুঝবে কে সাদা আর কে কালো। কি সারাদিন টুকটুক করে কাজ করিস বলতো? বলি ওটা তোর হাত নাকি টিনের পাত? বেশি বেশি করে কাজ কর। দাদা, বেশি করে জিনিস তৈরি করলে যে তা টেকসই হবে না, খুব তাড়াতাড়ি ভেঙে যাবে। তো যাক না, যত তাড়াতাড়ি খদ্দেরের একটা হাঁড়ি ভাঙবে তত তাড়াতাড়ি তো নতুন হাঁড়ি কিনতে আসবে। একটা হাঁড়ি বেশি দিন চললে খদ্দের আসবে কেন? কিন্তু দাদা, এটা তো লোক ঠকানো। বাবা বলেছিলেন এটা অন্যায়। সত্যবাদী যুধিষ্ঠির এলো রে আমার। বাবা মরে ভূত হয়েছে, এখন আমি এই বাড়ির হত্যাকর্তা। আমি যেটা বলবো সেটাই শেষ কথা, বুঝলি? মায়া আড়াল থেকে সবটা দেখলো। সে সুযোগের সন্ধানেই ছিল। একটা ছুতো করে নিলয়কে সঙ্গে নিয়ে সে হাটের দিকে রওনা হলো। অলয়ের দোকানের কাছাকাছি গিয়ে সে নিলয়কে নিয়ে একটু আড়ালে দাঁড়ালো। নিলয় দেখলো অলয় দোকানের উপর বসে আছে। গিন্নি, ওই দেখো দাদা দোকানে বসে আছেন। আজকে মনে হয় খদ্দের কম, তাই দাদা একটু বিশ্রাম নিচ্ছেন। কি ব্যাপার হে অলয়, পায়ের উপরে পা তুলে দিব্যি তো নোট ছাপছো? কি এমন রহস্য যা আমার থেকেও লুকোচ্ছ? রহস্য তো একটাই ভাই, একটা বোকা আর গাধার খাটনি খাটা ভাই চাই, তাহলেই কেল্লা ফতে হবে। সত্যি ভাই, ভাগ্য করে ওরকম একটা গবেট মূর্খ ভাই পেয়েছো বটে। বেচারা নিজে খাচ্ছে আর তোমার মাল্লু আসছে তোমার পকেটে। এটাই তো বুদ্ধির খেলা। গাছ লাগাবে ও আর ফল খাবো আমি। দাদা, তোমার মনে এসব ছিল? এতদিন ধরে তুমি আমায় এভাবে ঠকালে। ভাই তুই এখানে? আমি তো ভাগ্যিস এখানে এসেছিলাম, তাই সত্যিটা জানতে পারলাম। নইলে স্বয়ং ভগবান এসে বললেও হয়তো বিশ্বাস করতাম না। আমি তোমায় অন্ধের মতো বিশ্বাস করেছিলাম। ভাই তুই ভুল বুঝছিস, আমি মজা করছিলাম। তুই তো জানিস তোকে ছাড়া আমি ভাবতে পারি না কিছু। কিন্তু আজ থেকে ভাবতে হবে তোমায় দাদা। আজকে থেকে আমি নিজের তৈরি মাটির জিনিস নিজে হাটে বেচবো। তোমার পথ তুমি দেখে নাও। এটা কি বলছিস তুই ভাই? তুই মাটির জিনিস না বানালে আমি কি বেচবো? আমি যে পথে বসবো ভাই। না দাদা না, মায়া আমায় আগেও বলেছিল, আমি বিশ্বাস করিনি। কিন্তু যে একবার আমায় ঠকিয়েছে সে বারবার ঠকাতে পারে। এবার থেকে আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত।